আজকে অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামা শুরু হয় শিনকে দেখিয়ে। ওর তো এখন একটা নোবেলে পুনর্জন্ম হয়। শিনের মনে পড়ে ও তো একটা কার অ্যাক্সিডেন্টে মরে গেছিল। ও তো অবাক হয়ে ভাবে আমি এখন কোথায়। ও সেখানে একটা ডিভোর্স এগ্রিমেন্ট পায়, যেখানে ইয়ান নামের একটা ছেলের কথা লেখা ছিল। শিন বলে ইয়ান তো সেই নোবেলের একজন সাপোর্টিং ক্যারেক্টার, যে অনেক বেশি হ্যান্ডসাম। আসলে শিন তার আসল জীবনে সে নোবেলটা পড়েছিল। ও সে নোবেলটা পড়ার পর তো ইয়ানের বড় ফ্যান হয়ে গেছে। সেখানে শিন বলে ইয়ানের অবস্থা অনেকটাই খারাপ ছিল, কিন্তু সে তার ইয়াং বয়সে তার কোম্পানিকে দেউলিয়া হওয়া থেকে আটকায় এবং 5 বছরে সে তার কোম্পানিকে 100 বিলিয়ন টাকার সমান করে ফেলেছে। ইয়ান অনেক পাওয়ারফুল একটা ফিগার ছিল, কিন্তু গল্পের নায়ক নায়িকা প্ল্যানিং করে এবং ওকে দেউলিয়া করে ফেলে। আর তাকে পুরো ইন্ডাস্ট্রি থেকেই তো ব্ল্যাকলিস্ট করে দেয়, যাতে কোনো কোম্পানি ওর সাথে কাজ না করে। তাছাড়া ইয়ানের বাড়িটাও এখন ঋণে ডোবা আছে এবং তার ওয়াইফ শিন ওকে ডিভোর্স দিতে চায়, কারণ ইয়ান এখন গরিব হয়ে গেছে। এ নোবেলটা পড়ার সময়ই তো আমার শিনের প্রতি অনেক রাগ হচ্ছিল, কারণ আমার আসল নাম তো শিন ছিল এবং সে মেয়েটার নামও শিন। সেখানে শিনের তো অনেক বেশি রাগ হয়, সে ফালতু মেয়ের বডিতে ওর পুনর্জন্ম হয়েছে। শিন বলে যাই হোক, আমি এখন এই নোবেলে চলে এসেছি, তাই আমি ইয়ানের সাথে কোনো খারাপ কিছুই হতে দিব না। আরও ভাবে এখন তো ইয়ান বাসায় নেই, ও সেখানে বাড়ি পুরো পরিষ্কার করে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আরও ইয়ানের জন্য অনেকগুলো খাবারও রেডি করে। সেখানে ইয়ান আসে, ইয়ানকে দেখার পর তো ওর মুখ একদম খোলাই থেকে যায়। আরও অবাক হয়ে ভাবে সে এত বেশি হ্যান্ডসাম আমি কল্পনাও করতে পারিনি। ইয়ান ওকে বলে বাড়ি পরিষ্কার করার জন্য তুমি কি কোনো লোককে ডেকেছিলে? শিন তো খুশি হয়ে বলে না, সব আমি পরিষ্কার করেছি। ইয়ান ওকে বলে তুমি তো আগে কখনো কোনো কাজ করতে না। কিন্তু শিন বলে এখন তো সময় পাল্টে গেছে। ও সেখানে ইয়ানের জামা কাপড় দেখে বলে তোমার জামা কাপড় কত নোংরা হয়ে গেছে, এগুলো খোলো, আমি ধুয়ে পরিষ্কার করে দিব। ইয়ান তার পকেট থেকে কার্ড বের করে বলে এখানে 80,000 টাকা আছে, এটাই হচ্ছে আমার শেষ সম্বল। তুমি যদি এখনো আমাকে ডিভোর্স দিতে চাও তাহলে এই টাকা আমি তোমাকে দিয়ে দিব। শিন ভাবে ইয়ান কতই না ভালো একটা ছেলে, এ অবস্থায়ও সে অন্য কারো কথা ভাবছে। ইয়ান ওকে বলে তুমি টেনশন করো না, আমি প্রতি মাসে যত পারি তোমাকে টাকা দেওয়ার চেষ্টা করব। আর আমার অবস্থা যদি আগের মতো ভালো হয়ে যায় তাহলে আমি তোমাকে অনেক ভালো ক্ষতিপূরণ দিব। শিন বলে তুমি এসব কি বলছো, আমার এসব কিছু চাই না। তোমার কার্ড তুমি তোমার কাছেই রাখো, আমি কোনো তালাক চাই না। ইয়ান ওকে বলে তুমি তো রাতে কল করেছিলে আর ডিভোর্সের কথা বললে। শিন ওকে বলে আমি অনেক মাতাল ছিলাম, তাই হয়তো বলে ফেলেছি। তাছাড়া এখন তোমার সিচুয়েশন অনেক বেশি খারাপ, আমি কিভাবে তোমাকে ছেড়ে যেতে পারি। ইয়ান ওর কথা শুনে পুরাই তো শকড হয়ে যায়, ওকে অনেকক্ষণ দেখে আর চলে যায়। সেখানে শিন তো ওর অনেক দামি দামি ব্যাগগুলো দেখে আর বলে এই ব্যাগগুলো একদমই নষ্ট হবে না, আমি এগুলোকে বিক্রি করব। অন্যদিকে ইয়ান তার রুমে যায় এবং সে রুমে একটা গোপন রুম ছিল। ও তার ওয়ার্ড্রপের সব জামা কাপড় সরিয়ে সেখানে প্রবেশ করে। অন্যদিকে শিন ভাবছিল ও তার সব দামি দামি ব্যাগগুলোকে অনলাইনে সেল করবে, তাই ও ব্যাগের পিকচার ক্লিক করে। অন্যদিকে ইয়ানের গোপন রুমে ওর সেক্রেটারি এবং ওর ফ্রেন্ড তারা ক্যামেরার মাধ্যমে দেখছিল শিন কি করে। শিন বলছিল আমি যখন আমার আসল দুনিয়া থেকে এ নোবেল পড়ছিলাম আমি ইয়ানের জন্য অনেক কান্না করেছি, কিন্তু এবার আমি শিনের জায়গায় চলে এসেছি, আমি ওর সাথে অনেক ভালো কিছু করব। সেক্রেটারি বলে বস আপনাদের ডিভোর্সের কন্ট্রাক্ট রেডি হয়ে গেছে। সেখানে ইয়ান ভাবছিল শিন তো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, আমিও দেখতে চাই ও কি করতে চাই। ইয়ান তার সেক্রেটারিকে বলে আমার জন্য এখন সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমার কোম্পানির সব সম্পত্তিগুলোকে ট্রান্সফার করতে হবে, তাই এখনই একটা ইন্টারন্যাশনাল মিটিংয়ের আয়োজন করো, যেখানে সব দেশের অফিস ম্যানেজারেরা উপস্থিত থাকবে। অন্যদিকে ওর কাছে লু আসে। শিন ভাবে সে হচ্ছে নোবেলের আসল শিনের এক্সপিএফ, যে আসল শিনের সবসময় ফায়দা উঠাতো, কিন্তু এ ছেলেটা অনেক বড় একটা ধোঁকাবাজ। লু ওকে বলে তুমি হুদাই আমাকে জ্যালাস করাতে গিয়ে ইয়ানকে বিয়ে করলে।
কিন্তু এখন দেখো ইয়ানের কি অবস্থা হয়ে গেছে, সে তো দেউলিয়া হয়ে গেছে। এখন কেন তুমি ওর সাথে থাকবে? তুমি ইয়ানকে তালাক দিয়ে আমার কাছে চলে আসো। শিন ভাবে আমার মাথা খারাপ হয়ে যাবে যদি আমি আমার এত হ্যান্ডসাম হাজবেন্ডকে ছেড়ে ওর কাছে যাই। অন্যদিকে ইয়ান তার লাইভ মিটিং শেষ করার পরে সেসব ভিডিও দেখে। সেখানে ইয়ানকে ওর ফ্রেন্ড বলে, মনে হচ্ছে তোমার ওয়াইফ তার প্রেমিকের সাথে কিছু একটা প্ল্যানিং করছে তোমাকে বরবাদ করার জন্য। সেখানে ইয়ানও তো কনফিউশনে পড়ে যায়। অন্যদিকে লু বলে, তুমি যদি ইয়ানের সাথে থাকো তোমার সাফার করতে হবে, তাই তুমি আমার সাথে চলো। শিন বলে, কেন, তোমার সাথে কি আমার সাফার করতে হবে না? তুমি তো এর আগে আমার টাকা ইউজ করে অন্য মেয়েদের উপরে উড়াতে, আর তুমি এখন আমার কাছে এসেছো। আমার মনে হচ্ছে তোমার লক্ষ্য একদমই ভালো না। আমি জানি তুমি আমাকে কোনো পছন্দ করো না, তুমি আমার হাজব্যান্ডের প্রতি জেলাস হও, তাই তার উমেনকে তার কাছ থেকে চুরি করতে চাও। আমাকে সব কিছু প্রস্তাব দেওয়ার আগে তুমি নিজেকে দেখো। লু বলে, তুমি নিজেকে দেখো, তুমি তো একটা গোল্ড ডিগার। শিন বলে, তাহলে তুমিও তো গোল্ড ডিগার, তুমি শুধু আমার কাছ থেকে টাকা লুট করেছো। ও লুকে সব রেকর্ড দেখায় আর বলে, দেখো আমি কোন কোন দিনে তোমাকে কত টাকা ট্রান্সফার করেছি। আমি তোমাকে অনেকগুলো টাকাই দিয়েছিলাম যা তুমি অন্য সব মেয়েদের উপরে উড়িয়েছ। আর এখন এখানে এসে তুমি ইয়ানের সাথে নিজেকে কম্পেয়ার করছো। শিনের এসব কথাবার্তা শুনে তো ইয়ানের বন্ধু অনেকটাই শকড হয়। আর সে বলে, সে তো লুয়ের জন্য একদম পাগলই ছিল, তার জন্য এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল, আর আজকে সে লুকেই কথা শোনাচ্ছে। ইয়ান বলে, হতে পারে সে আমাকে দেখানোর জন্য এসব নাটক করছে। কিন্তু ওর ফ্রেন্ড বলে, আমার তো মনে হয় শিন তোকে ভালোবেসে ফেলেছে। এখন তো তোর কাছে কোনো টাকা পয়সাই নেই, কিন্তু এখনও শিন তোকে ছেড়ে যাচ্ছে না। এর মানে হলো এটা হচ্ছে ট্রু লাভ। অন্যদিকে লু রেগে যখনই ওকে মারতে যাবে তখনই ইয়ান আসে আর ওকে ধরে ফেলে। লু বলে, তুমি এখন আর বেশি উড়ো না, তুমি এখন দেউলিয়া হয়ে গেছো, তুমি আমার কিছুই করতে পারবে না। তখনই ইয়ান বলে, ঠিক আছে, আমার সাথে পাঙ্গা নিয়ে দেখো, তারপরেই জানতে পারবে আমি তোমাকে শহর থেকে বের করতে পারি কি না। লু তো পালাই। শিন তার হাজব্যান্ডকে বলে, তুমি আবার কখন বাইরে গেলে, তুমি বাইরে থেকে কিভাবে আসলে? ইয়ান তার ফ্রেন্ডের সাথে ওর পরিচয় করায় আর বলে, সে আমার ছোটবেলার বন্ধু হান। হান ওকে হ্যালো বলে এবং ভাবিও বলে। শিন ভাবে আসল শিন তো কখনো ইয়ানের সাথে কোনো সম্পর্ক বানাতেই চায়নি, তাই তার ফ্রেন্ডের সাথেও দেখা করতো না। কিন্তু ও তো বর্তমানে হানকে বলে, তুমি খাবার খেয়ে যেও। হান অবাক হয়ে বলে, ভাবি খাবারও বানাতে পারেন? শিন বলে, হ্যাঁ পারি, আমি তো ইয়ানকে বাইরের খাবার খেতে দিবই না, সে খাবার স্বাস্থ্যকর হয় না। তারপর দেখা যায় ও তো খাবার বানিয়ে নিয়ে আসে, আরও সেখানে আরও খাবার বানাতে যায়। ওকে ওর বন্ধু বলে, এই খাবার কি খাওয়া যাবে? আরও ভয়ে ভয়ে খাবার টেস্ট করে আর বলে, আসলেই তো খাবারগুলো ভালো হয়েছে। আমার তো বিশ্বাস হচ্ছে না ভাবি খাবার বানাচ্ছে, সে এত পরিবর্তন কিভাবে হলো? শিন এসে বসে পড়ে আরও সেখানে আম খাচ্ছিল। ইয়ান তো শকড হয়ে যায় আর আগের কথা ভাবে, ও একবার শিনকে আম খেতে দিয়েছিল। শিন তো সব ফলগুলোকেই ফেলে দিয়েছিল আর বলেছিল, আমি আমার অ্যালার্জি। বর্তমানে ইয়ান ওকে বলে, তুমি তো আম খেতে না। শিন তার কথা শুনে ভাবে, সে কি আবার আমাকে সন্দেহ করছে নাকি। আরও বলে, মানুষের স্বাদ অনেক সময় চেঞ্জ হয়। শিনকে তার এক বান্ধবী মেসেজ করে আসতে বলছিল। শিন ভাবে আসল শিনের এ বান্ধবী হচ্ছে একটা ধোঁকাবাজ, সে পরে ওকে ধোঁকা দিবে। আমিও দেখতে চাই সে কেন আমার সাথে দেখা করতে চাচ্ছে। তারপর শিন গিয়ে সেখানে বসেছিল। শিন ভাবে সে 2 ঘন্টা পরে এসেছে। আমার মনে হয়েছিল আমি এই মেয়েটাকে কাজে লাগাতে পারবো, তাই এত ধৈর্য ধরে আমি অপেক্ষা করছি। ওর বান্ধবী সু আসে আর বলে, তোমাকে এত খারাপ অবস্থায় কেন দেখা যাচ্ছে? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম তুমি দেউলিয়া হয়ে গেছো, আর এখন তো এত দামি জায়গায় খাবার খাওয়ারও যোগ্যতা তোমার নেই। শিন তো হ্যাপি হয়ে বলে, ঠিক আছে, তাহলে আজকের ট্রিট তুমি দিবে। আরও সেখানে অনেকগুলো খাবার অর্ডার করে। সু বলে, তুমি কেন এত কিছু অর্ডার করছো? শিন বলে, তুমি তো জানোই আমরা দেউলিয়া হয়ে গেছি, তাই আমি কি নিজে এতগুলো খাবার খেতে পারবো? তাই এই খাবারগুলো তুমি আমাকে খাওয়াও। তাছাড়া এরকম না তো তোমার কাছে পে করার মতো টাকা নেই।
শো বলে, না এরকম কিছুই না, আমি ধনী পরিবারের মেয়ে। সেখানে খাবার আনা হয়। শো জিজ্ঞেস করে, তুমি কি বেইজিং এর সব থেকে বড়লোক পরিবারে যে পার্টি রাখা হয়েছে সে পার্টির ব্যাপারে জানো? শিন বলে, না আমি তো বেশি কিছু জানি না। শো বলে, তুমি আসলে অনেক বেশি বোকা। কি জানি কেন ইয়ান তোমাকে বিয়ে করেছিল। আরে এখন তো ইয়ান ব্যাংক্রাফট হয়ে গেছে, তাই তোমারই কিছু করতে হবে যাতে ওর জীবনটা অনেক সহজ হয়ে যায়। তাই আমার কথা শোনো, সে গ্র্যান্ড পার্টিতে কিউ নামের একটা মিস্টেরিয়াস লোক আসবে। তুমি আর ইয়ান মিলে যদি সেই লোকটাকে ইমপ্রেস করতে পারো, তাহলে ইয়ানকে যে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করা হয়েছে তা উঠিয়ে নেওয়াও হতে পারে। এতে ইয়ান আবারও এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে। শিন ভাবে, আমি কিউ নামের লোকটার ব্যাপারে তো কিছুই জানি না, কিন্তু সে যদি সত্যি ইয়ানকে সাহায্য করতে পারে তাহলে আমি নিশ্চয়ই সেখানে যাব। শিন বলে, কিন্তু আমি সেখানে কিভাবে যাব? ও সেখানে ওকে কার্ড দেয়। শো বলে, আমি ছাড়া কেউই তো ইয়ানকে সাহায্য করতে চায় না, কিন্তু তুমি যদি চাও আমি ইয়ানকে সাহায্য করি তাহলে তুমি ইয়ানকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমি ইয়ানকে সে পার্টিতে নিয়ে যাব। তুমি ভালোভাবে ভেবে আমাকে জানিও। শিন বলে, না আমি ইয়ানকে ডিভোর্স দিব না। আরও ওয়ার্কারকে ডেকে বলে, সব খাবারগুলো প্যাক করে দাও। শো লজ্জা পায় আর বলে, তুমি খাবার প্যাক করাতে চাও? শিন তো হাসে আর বলে, আমাকে খাবারের ট্রিট দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমার আরেকটা সাহায্য চাই। আমাকে কিছু টাকা তুমি ঋণ দাও। অন্যদিকে ইয়ান ওর লোকদেরকে নিয়ে সে গোপন জায়গায় সব প্ল্যানিং করছিল আর কাজ করে। হান তো সেখানে ইয়ানকে বলে, কেউ ভাবতেও পারবে না তুই এই পুরোনো বিল্ডিংটা কিনে ভিতরে এত বড় সিক্রেট একটা রুম বানিয়ে ফেলেছিস যেখানে জিন গ্রুপের সব কাজ হয়। ইয়ান বলে, সবসময় একটা প্ল্যান বি রাখতে হয়। আমার গ্র্যান্ডপা অনেক কষ্ট করে এই কোম্পানি দাঁড় করিয়েছে, আমি এই কোম্পানিকে বাঁচাবই। হান বলে, যাই হোক ভাবি ডিএনএ টেস্টের রেজাল্ট চলে এসেছে, সবই ঠিকঠাকই আছে। সে আসলেই ভাবি, কিন্তু আমার সন্দেহ এখনো দূর হচ্ছে না। আমার মনে হচ্ছে ভাবির মতো তুইও পরিবর্তন হয়ে গেছিস। তুই কি এখনো ভাবির কাছ থেকে তালাক চাস? ইয়ান বলে, এসব কিছু বাদ দে, সে গ্র্যান্ড পার্টির আয়োজন যাতে ভালোভাবে হয়। হান বলে, ঠিক আছে। হান বলে, আমি তো অনেক বেশি এক্সাইটেড। যখন সবাই জানতে পারবে মিস্টার কিউ আর কেউ না তুই, তখন সবাই কতই না শকড হবে। ইয়ান বলে, এখন আমার পরিচয় গোপনই থাকবে, আগে আমি সেই অপরাধীকে খুঁজে পাই যাতে আমি জানতে পারি আমাকে দেউলিয়া কে করেছিল। ইয়ান তো একটা মাস্টারকে কল করে বলে, কিভাবে একটা মানুষ একেবারে অন্য কোনো মানুষের মতো হয়ে যেতে পারে। মাস্টার বলে, যদি কেউ পুনর্জন্ম লাভ করে তখনই এরকম হতে পারে। সেন তো বাড়িতে আসার পর ইয়ানকে বলে, আমি অনেক দামি এবং ভালো একটা রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে এনেছি, আর আমি তো আমার বান্ধবীর কাছ থেকে 1,00,000 টাকাও নিয়েছি। শুধু আমার সামনে অনেক বড়লোক হওয়ার নাটক করছিল, তাই আমিও সেখানে ওকে পটিয়ে 1,00,000 টাকা বের করেছি। ইয়ান তার কথা শুনছিল এবং মাস্টারের সে কথা ভাবে। মাস্টার ওকে বলেছিল, যে সোল এখন তোমার ওয়াইফের মধ্যে আছে সেই হচ্ছে তোমার আসল সোলমেট, আর সেই এখন তোমার ডেস্টিনি। ইয়ান যখন এসব কিছু ভাবছিল তখনই শিনোকে বলে, আমি আমার সব ব্যাগগুলোকে বিক্রি করে দিয়েছি, এখন মোট আমাদের কাছে 8 মিলিয়ন টাকা আছে। তাই আমি ভাবছি আমরা একটা ছোটোখাটো বাড়ি এ টাকা দিয়ে কিনতে পারবো। এত ঋণওয়ালা বাড়িতে থাকা আমাদের জন্য ঠিক হবে না। তাছাড়া আমিও কয়টা পার্ট টাইম জব খুঁজবো, আর আস্তে আস্তে আমরা আমাদের সব ঋণগুলোকে পরিশোধ করে ফেলবো। ইয়ান ওকে বলে, তুমি এসব কি বলছো? ও তার কাল ধরে বলে, তুমি একদমই বেশি একটা টেনশন করবে না, আমি তো এখন আছি, আমি তোমাকে সাপোর্ট করব। তুমি তোমার চেহারায় মনোযোগ দাও যাতে এত হ্যান্ডসাম চেহারা কোনো কিছু না হয়। ইয়ান ওকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে রেডি হও, আমি তোমাকে একটা পার্টিতে নিয়ে যাব। শিন তো হ্যাপি হয় আর ওকে বলে, তুমি কি বেইজিংয়ের সব থেকে বড় পার্টির ব্যাপারে শুনেছ? যে পার্টি বেইজিংয়ের সব থেকে বড় লোক মিস্টার কিউ রেখেছে। ইয়ান ওকে বলে, তুমি সে পার্টির ব্যাপারে কিভাবে জানো? তুমি কি সেখানে যেতে চাও? শিন ভাবে, আমি মিস্টার কিউর সাথে তোমাকে নিয়ে কথা বলতে চাই যাতে সে তোমাকে সাহায্য করে, কিন্তু ও তো ইয়ানকে কিছু বলে না আর রেডি হওয়ার জন্য চলে যায়। সেখানে ইয়ান ভাবে, সে সব কিছু আমার জন্য করতে চায়। আরও হ্যাপি হয়, তখনই তার ওয়াইফ আসে।
ইয়ান ওকে অবাক হয়ে দেখছিল, কিন্তু ওর পা তো সেখানে পিছলে যায়, আরও সেখানে ওর ওপরেই পড়ে যায়। সব কিছু অনেকটাই রোমান্টিক হয়ে যায়। ও বলে, প্লিজ আমার পেছনটা লাগিয়ে দাও। ইয়ান ওর জিপার লাগায় আর বলে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। শিন তো লজ্জা পায়। তারা দুইজনেই তো সে পার্টিতে চলে যায়। সবাই শিনকে দেখে বলে, এই মেয়েটা তো অনেক বেশি টাকা খরচ করতো, এখন তার হাজব্যান্ড দেউলিয়া হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয়, এখনও সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দেয়নি। তাছাড়া এই পার্টিতে তারা কিভাবেই বা আসলো? একজন মেয়ে তো সেখানে শিনকে বিদ্রূপ করে বলে, আমার তো ইচ্ছা করছে আমি কিচেনে গিয়ে বলি আরও বেশি খাবার বানাতে, কারণ শিনের এখন ব্যাগ কেনার কোনো শখ নেই। বেঁচে যাওয়া খাবার ব্যাগ করিয়ে নিয়ে যাওয়ার শখ, কারণ বেচারির হাজব্যান্ড এখন দেউলিয়া হয়ে গেছে। সবাই তো ইয়ানের প্রতি অনেকটাই হাসে। এসব দেখে শিনের তো অনেকটাই রাগ হয়। ও তার হাজব্যান্ডের সামনে আসে আর বলে, হ্যাঁ, এখন আমাদের পরিবার আগের মতো নেই, কিন্তু কমপক্ষে এখন আমাদের কাছে জামা কাপড় এবং খাবারের কোনো কমতি নেই। তাছাড়া আমাদের উপার্জন করা টাকা সবই হালাল, আর আমরা নিজেদের ওপর ডিপেন্ড হয়ে তারপরই টাকা ইনকাম করি, অন্য মানুষের মতো না, যাদের হাতে পার্স কিন্তু ভেতরে কোনো টাকা পয়সা নেই, আর তাদের ঋণও অনেক বেশি আছে। আর বেঁচে যাওয়া খাবার নেওয়া কোনো খারাপ বিষয় না, এতে আরও আশীর্বাদ পাওয়া যায়, কারণ এতে খাবার নষ্ট হয় না। আর তোমাদের মতো লোকেরা আগে আমার হাজব্যান্ডের বেঁচে যাওয়া খাবার চাইতো, আমার হাজব্যান্ডের সাহায্য নিয়ে তোমরা কি উঠে গেছো? তোমরা ওরাই শুরু করে দিয়েছ। এসব অকৃতজ্ঞরা আসলে অনেক বেশি নির্লজ্জ হয়। শিনের কড়া কড়া জবাব শুনে সবাই হতবাক হয়ে যায় এবং ইয়ান তো অনেকটাই হ্যাপি হয়। শিন তার হাজব্যান্ডকে বলে, আমরা একটা কাজ করব, এখানেও বেঁচে যাওয়া খাবারগুলো আমরা নিয়ে যাব। এত খারাপ মানুষগুলার চেহারা দেখার চেয়ে এটা অনেক বেশি ভালো। সেখানে বাই আসে। শিন ভাবে সেই তো আসলে এই গল্পের নায়িকা, আর ইয়ানের প্রথম ভালোবাসা, আর গল্প মোতাবেক সেই তো আমার হাজব্যান্ডকে ব্যাংকরাপ্ট করেছে। কিন্তু সে কেন ইয়ানের সাথে এত ভালোভাবে দেখা করছে? তার মাথায় কি কিছু একটা চলছে? ইয়ান যখনই শিনকে নিয়ে চলে যাবে তখনই বাই বলে, তুমি কি আমাকে হ্যালো বলবে না? শিন ভাবে হয়তো ইয়ানের লজ্জা লাগছে, ও তার ক্রাশকে কিভাবে ফেস করবে। ও ইয়ানকে বলে, তুমি ওকে হ্যালো বলেই দাও। ইয়ান বলে, না, আমি তাকে ভালোভাবে চিনি না। বাই তো ইয়ানকে হ্যালো বলে আর বলে, তোমার এই জামা দেখে মনে হচ্ছে এটা আগের বছরের। শিন বুঝতে পারে ইয়ান ওর সাথে, তাই এই মেয়েটা জেলাস হয়ে গেছে। সেখানে ইয়ান তো বাইকে বলে, আমার ওয়াইফ যে জামাই পরুক না কেন তাকে সবগুলাতেই সুন্দর লাগে, তাই কোনো ফালতু লোক কোনো ফালতু কথা না বললেই ভালো হবে। সেখানে বাই ভাবে, আমি তোমাকে এ কারণে দেউলিয়া করেছিলাম যাতে ফালতু মেয়ের কাছ থেকে তুমি দূরে সরে যাও। এই মেয়েটা তোমার কোনো কাজেরই না, তুমি তারপরে ওকে কেন ছাড়ছো না? এত সহজে আমিও তোমাকে ছাড়বো না। তারপরে সিনে ও যখন ওয়াশরুমে যাচ্ছিল তখনই দেখতে পায় ওর হাজবেন্ডকে বাই হাগ করছে। শিন ভাবে ইয়ানও তো বাইকে পছন্দ করে, ইয়ানের ফ্যান হিসাবে আমি এটাই চাইবো ও হ্যাপি থাক। এইসব ভেবে ও চলে যায়। অন্যদিকে ইয়ান ওকে বলে, তুমি আমাকে এরকমভাবে হাগ করছো যে কেউ ভুল বুঝতে পারে। বাই বলে, তুমি কি আমার ফিলিংস বুঝতে পারো না? শিন যদি তোমার গ্র্যান্ডপাকে খুশি করে তোমাকে বিয়ে না করতো তাহলে আজকে আমি তোমার ওয়াইফ থাকতাম। ইয়ান চলে যাবে, কিন্তু বাই সেখানে ওর হাত ধরে আর বলে, এখন তোমাকে সবাই ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। মিস্টার কিউই হচ্ছে একমাত্র যে তোমাকে সাহায্য করতে পারে। মিস্টার কিউ যে বড় গ্র্যান্ড পার্টি রেখেছে, আমি সেখানে তোমাকে নিয়ে যেতে পারি। আমি তোমাকে সাহায্য করতে চাই, তুমি প্লিজ শিনকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমরা একসাথে হয়ে যাব। এসব কিছু বলে ও ইয়ানকে হাক করবে, কিন্তু ইয়ান বলে তার কোনো প্রয়োজন নেই। বাই বলে, তুমি কেন শিনের জন্য এরকম করছো? তার মধ্যে কি এরকম আছে? সে শুধু টাকা খরচ করতে জানে, সে তোমাকে একদমই ডিজার্ভ করে না। ইয়ান ওকে বলে, তোমার মতো গ্রিন টি আমার পছন্দ না। এসব কিছু বলেও চলে যায়। বাই রেগে যায় এবং বলে, আমি এবার মিস্টার কিউর কাছে পৌঁছাবো, তারপর আমি তোমাকে বাধ্য করব যাতে তুমি আমার সামনে নত হও। অন্যদিকে ও যখন ওয়াশরুম থেকে যায় তখনই কয়েকজন লোক ওর সাথে অসভ্যতা করে বলে, ইয়ান তো ওর প্রথম ভালোবাসা বাইয়ের কাছে চলে গেছে, তুমি আমাদের সাথে ড্রিঙ্ক করো।
ইয়ান কোনো ভালো ছেলে না। আমরা যদি ওর জায়গায় থাকতাম আমাদের ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিতাম, তাকে এত সাফার করতে দিতামই না। শিন ওকে বলে সাফার করতে দিবে না নাকি সাফার করার জন্য কোনো মেয়ে থাকবেই না। তোমরা সবাই তো জেলাস হচ্ছ আমি এবং ইয়ান কেন এখনো একসাথে আছি। এত খারাপ সময়েও আমরা একে অপরের পাশে আছি, আর তোমাদের কাছে লয়াল কেউ নেই। সব লোকেরা বলে বেশি উড়ে লাভ হবে না। ইয়ান তো ভাইয়ের কাছে চলে গেছে আবারও বড়লোক হওয়ার জন্য। ইয়ান তো বড়লোক হয়ে যাবে আর তুমি এখানেই গরিব রয়ে যাবে। ইয়ান এসে তার ওয়াইফকে ধরে বলে কিছু মানুষ নিজে লয়াল থাকে না আর সবাইকে তাদের মতোই মনে করে। আরও মিস্টার হুয়োকে বলে আমি লাস্ট টাইম তোমাকে হসপিটালে পাঠিয়েছিলাম, তুমি কি ভুলে গেছো? তারা সবাই তো ভয়ে পালায়। ইয়ানোকে বলে সরি আমার জন্য তোমার সাফার করতে হচ্ছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। ও শিনকে বলে যখন আমার অবস্থা অনেক ভালো ছিল তখন তুমি বারবার ডিভোর্সের কথা বলতে, কিন্তু এখন যখন আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি দেউলিয়া হয়ে গেছি, তোমার সাফার করতে হচ্ছে, এখন কেন তুমি আমাকে ছেড়ে যাচ্ছ না? শিন তো কিছুই বলতে পারে না। ওকে ওর হাজব্যান্ড বলে তুমি আসলে আগের শিন না, তাই না? শিন ভাবে সে আবার সব কিছু বুঝতে পেরে গেল না তো। ইয়ান তো কথা ঘুরিয়ে বলে তুমি আগে সবার সামনে এরকম প্রতিবাদ করতে না, তুমি আজকে পুরো চেঞ্জ হয়ে গেছো। শিন বলে ও আচ্ছা তুমি এটা বুঝিয়েছ, তাছাড়া তুমি কত পাওয়ারফুল ছিলে, কেউ কোনো কিছু বলার সাহস আগে আমাকে পায়নি। ইয়ান বলে তুমি এতক্ষণ তো চুপ ছিলে, আমি ভাবছিলাম তুমি আবার আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ না তো। শিন বলে আমি কি বা লুকাবো, এখন বাড়িতে চলো আমার তো অনেক খিদে পেয়েছে। ইয়ান ওকে বলে তুমি কি পার্টির খাবার খাওনি? ও বলে আমি ঝগড়া করতে বিজি হয়ে গিয়েছিলাম তাই খেতে ভুলেই গেছি। ইয়ান বলে তাহলে বাড়িতে চলো, আমি তোমার জন্য কিছু বানিয়ে দিব। ওরা যখন যাচ্ছিল তখন ইয়ানের 2জন এমপ্লয় সেখানে ওদেরকে সম্মান জানায় আর জলদি করে সেখান থেকে পালিয়ে যায়। শিনোর হাজব্যান্ডকে বলে আমি ওদেরকে কখনোই এখানে দেখিনি, ওরা কি এখানে থাকে? আর তারা তো অনেক আজব ব্যবহার করছিল। ও বলে বেশি ভেবো না, আরও বাহানা বানিয়ে ওকে বাড়িতে নিয়ে যায়। তারপরের সিনে শিন তো হ্যাপি হয়ে ওর হাজব্যান্ডকে বলে আমি একটা নোবেল লিখেছিলাম, সে নোবেলের টিপ হিসাবে কেউ আমাকে 50,000 টাকা দিয়েছে। কে সে ব্যক্তি যে আমাকে এতগুলো টাকা দিয়েছে? ইয়ান ভাবে 50,000 নাকি অনেক বেশি টাকা, তাহলে আমি পরের বার ওকে আরো কম টাকা দিব যাতে ওর সন্দেহ না হয়। শিনোকে বলে চলো আমরা সেলিব্রেশন করি, আজকে কত ভালো একটা কাজ হলো। তুমি না বললে আজকে খাওয়ার জন্য কিছু একটা বানাবে, তাহলে চলো। তারপর দেখা যায় তারা একসাথে খাবার খাচ্ছিল, তখনই লাইটে সমস্যা হয়। ইয়ান বলে এখন তো আমরা হটপট এনজয় করতেই পারবো না। শিন বলে যাই হোক এ খাবারগুলো নষ্ট আমরা করতে পারবো না, আমি এই খাবারগুলো দিয়ে স্যালাড বানিয়ে ফেলছি। আরও জলদি করে কিচেনে চলে যায় ও সেখানে ক্যান্ডেল লাইটের ব্যবস্থা করে। শিন তো হ্যাপি হয়ে যায় আর সেখানে স্যালাড এবং ওয়াইন আনে। সেখানে জোকে বারবার বলে তুমি এই ওয়াইনটা খেও না, কিন্তু সে কোনো কথাই শোনে না আর অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায় আর মাতাল হয়ে ওর সেখানে মাথা ব্যথা করে। ইয়ানও শকড হয়ে যায় কারণ সে এত কম সময়ে ড্রাঙ্ক হয়ে গেছে। ও সেখানে মাতাল হয়ে ওর কাপড় খুলতে শুরু করে আর সেখানে আমাদের হিরো তো নিজের মুখ লুকাচ্ছিল। আরও শিনকে বলে তুমি এখনই দাঁড়াও, আমি তোমার জন্য হ্যাংওভার স্যুপ আনছি, কিন্তু ও সেখানে ওর ক্লোজে চলে আসে। শিন ওকে বলে না তুমি আমার মেডিসিন, আর ওকে কিস করা শুরু করে দেয়। তখনই ওর মনে পড়ে, মনে হয় সার্কিটে কোনো সমস্যা হয়েছে তাই ও ঠিক করার জন্য চলে যায়, কিন্তু আবার উপরে যাবে ইয়ান ওকে সামলায়, কিন্তু এ চক্করে ওর শার্টে ও কিস করে ফেলে। ইয়ান ওকে কিস করবে তার আগেই তো ও সেখানে টুলে উঠে পড়ে এবং সার্কিট ঠিক করে। লাইডো এসে পড়ে, ও সেখানে ইয়ানকে বলে আমি কত অসাম তাই না? ইয়ান ওকে বলে হ্যাঁ, কিন্তু এখন কি তুমি তোমার জ্ঞানে ফিরেছ? শিন বলে হ্যাঁ আমি না মাতাল, আর ও সেখানে অজ্ঞান হয়ে যায়, ঘুমিয়ে যায়। ইয়ান তারপর আবারও সে গোপন জায়গায় আসে। ইয়ান ভেতরে আসার পর দেখতে পায় ক্যামেরায় ওদের কিসের সব সিনগুলো দেখা যাচ্ছে, এর মানে সবাই এসব দেখে ফেলেছে। হান বলে তোমাকে কেউ কিস করলে তোমার অ্যালার্জি হয়, তাহলে আজকে কেন হলো না? ও বলে কারণ আমার ওয়াইফ অনেকটাই ডিফারেন্ট। ও লজ্জায় সবাইকে কাজে পাঠিয়ে দেয় আর হানকে বলে এই ফুটেজটা আমাকে পাঠিয়ে দিও আমার পার্সোনাল কম্পিউটারে।
বলে, মনে হচ্ছে তোদের সম্পর্ক ডিপ হচ্ছে। ইয়ান বলে, তা তো হবেই, তুই সিঙ্গেল মানুষ, এসব বুঝবি না। হান বলে, কিন্তু ডিভোর্সের কি হবে? ইয়ান বলে, কথা আর বলবি না। হান বলে, আজকে মিস্টার হু এবং মিসেস হু পার্টিতে আমার ওয়াইফকে অনেক প্যারেশান করেছে, তাই ওদেরকে ব্যাংকরাপ্ট করে দাও। হান তো অবাক হয়ে যায় আর বলে, তুই এখন আগের মতো আর বিজনেস টাইকুন না, তাই চাইলেই সব কিছু করতে পারবি না। এখন তুই তো তোর ওয়াইফের ভালোবাসায় পাগল একটা সাইকো হয়ে গেছিস। ইয়ান ওর বন্ধুকে সেখানে তাড়িয়ে দেয়, আর তার জামাই তার ওয়াইফের লিপসের চিহ্ন দেখে হ্যাপি হয়। সকালে শিন তো জাগার পরে ভাবে, আমি তো জানতামই না আসল শিন অল্পতেই ড্রাঙ্ক হয়ে যায়। কি জানি ইয়ানের সামনে আমি লজ্জাজনক কিছু করেছি কি না। ও সেখানে ইয়ানকে আওয়াজ দেয়, কিন্তু ইয়ান তো আসে না। শিন ভাবে সে রহস্যজনকভাবে চলে আসে, আবার চলেও যায়, আমি বুঝতেও পারি না। তখনই ইয়ান ওর জন্য খাবার নিয়ে আসে। ও সেখানে হ্যাপি হয়ে খাবার খাচ্ছিল, আর ইয়ান ওকে দেখে, আর সে রাতের কিসের কথা ভাবে। শিন বলে, তোমার কি হয়েছে? তোমার গাল কেন লাল হয়ে গেছে? আরও চেক করে বলে, তোমার তো জ্বরও আসেনি। তখনই শিনকে ওর প্যারেন্টস কল করে বলে, আমি তোমাদের বাড়ির বাইরে আছি। শিন তো অবাক হয়, তারা শিনের বাড়িতে যাচ্ছিল আর বলছিল সবই অনেক অসুন্দর, এই জায়গাটা থাকার জন্য একদমই ঠিক না। তারা ডিসাইড করে তারা শিন এবং ইয়ানের ডিভোর্স করাবে। শিন তার প্যারেন্টসকে পানি অফার করে। ওর প্যারেন্টস বলে, তুমি এটা কেমন জায়গায় থাকছো? আমরা আগে যে বিলাতে থাকতাম এই বিলাটা তো এর থেকেও খারাপ। আমাদের বাড়ির মেয়েও এত খারাপ জায়গায় থাকে না। এ বাড়ির পানি কি খাওয়ার যোগ্য হবে? শিন ভাবে, আমি হ্যাপি হয়েছিলাম আমি আমার এ জীবনে প্যারেন্টস পাবো, কারণ আমার আগের জীবনে আমার কোনো প্যারেন্টসই ছিল না। কিন্তু আমি জানতাম না তারা এতটা খারাপ হবে। সেখানে ইয়ান আসলে ইয়ানকে ওর শ্বশুর বলে, তোমার কাছে আগে বড় একটা কার ছিল, তুমি মনে হচ্ছে সেটা বিক্রি করে দিয়েছ তোমার ঋণ পরিশোধ করার জন্য। শিন তার প্যারেন্টসকে বলে, আমরা এখানে অনেক হ্যাপি আছি, আমার হাজব্যান্ড অনেক পরিশ্রম করছে, তাছাড়া সেই কারে আমার বসতে ভালো লাগে না। ইয়ানকে ওর মাও তো ইনসাল্ট করে বলে, তুমি হয়তো চাচ্ছ আমাদের মেয়ে তোমাকে সাপোর্ট করবে, তুমি একদমই আমাদের মেয়ের যোগ্য না। আরও খারাপ খারাপ কথা বলে, তাই ও সেখানে বাহানা বানিয়ে ওর হাজব্যান্ডকে পাঠিয়ে দেয়, কারণ ও বুঝতে পারছিল ইয়ানের এসব শুনে খারাপ লাগবেই। ইয়ানের যাওয়ার পর ও তার প্যারেন্টসকে বলে, আপনারা এখানে আমার বিয়ে খারাপ করতে এসেছেন। ইয়ান তো ক্যামেরার মাধ্যমে সবই শোনে। শিনকে ওর প্যারেন্টস বোঝাচ্ছিল, তোমার ওকে ডিভোর্স দিতেই হবে। শিন ওর প্যারেন্টসকে বোঝায়, কিন্তু কেন? সে অনেক ভালো এবং তার অনেক প্রশংসা করে। কিন্তু ওর মা বলে, এত ভালো দিয়ে কি হবে, তার কাছে কোনো টাকা পয়সা নেই। তারা শিনকে অনেক বেশি জোরাজোরি করে। ও বলে, ঠিক আছে আমি ওকে ডিভোর্স দিব। ও তার প্যারেন্টসকে তাড়ানোর জন্য এসব কিছু বলছিল। শিন এসব দেখার পরে ভাবছিল, আসল শিনের মা বাবার মাথায় শুধু টাকাই ভরা, তারা মেয়ের কথা একদমই চিন্তা করছে না। এখন আমি বুঝতে পারছি কেন আসল ওনার তার প্যারেন্টসকে ভ্যাম্পায়ার নামে সেভ করেছিল। অন্যদিকে শিন যখন ডিভোর্সের জন্য রাজি হয়, এটা তো আবার ইয়ান দেখতে পায়, আরও সেখানে ক্যামেরা বন্ধ করে ফেলে। আরও সেক্রেটারিকে ডিভোর্সের এগ্রিমেন্ট রেডি করতে বলে, আর ওকে কম্পেনসেশন হিসেবে 500 মিলিয়ন টাকা দেওয়া হবে এটাও বলে। মানে তোমরা বুঝতেই পারছো ইয়ান কিন্তু ব্যাংকরাপ্ট হয়নি। শিন ওর প্যারেন্টসকে বলে, আমি ওকে ডিভোর্স দিব, কিন্তু এখন না। আমি দেখতে চাই সে আবার লুকিয়ে কোনো শেয়ার রেখেছে কিনা, আমি সেগুলো হাতানোর পরেই ওকে ডিভোর্স দিব। এতে আমার কোনো লসই হবে না। শিনের মা তো হ্যাপি হয় আর বলে, আমি কি বাইরে খোঁজ লাগিয়ে দেখব ওর আর কোনো শেয়ার আছে কিনা। শিন বলে, না মা, এসব করতে হবে না, আমি নিজেই খুঁজে নিব, কিন্তু আমার কাছে কোনো জব নেই, তাই আমার কিছু টাকার প্রয়োজন। সেখানে ওর প্যারেন্টসও তো ওর কথায় চলে আসে। তারপরে সিনে ইয়ান তো বাড়িতে আসে, আরও দেখে ও তার জন্য অপেক্ষা করছে। সেখানে ইয়ান ওকে ডিভোর্সের ক্ষতিপূরণের কথা বলবে, তার আগেই তো ও বলে, আমি আমার প্যারেন্টসকে বোকা বানিয়ে 2 মিলিয়ন টাকা হাতিয়ে নিয়েছি। এই টাকাগুলো নেওয়া অনেকটাই কঠিন ছিল। আমি ওনাদেরকে মিথ্যা বলেছি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু আমি ডিভোর্সের আগে তোমার কোনো লুকানো শেয়ার আছে কিনা তা খোঁজ করতে চাই, যাতে সেই শেয়ারগুলো আমি আমার নামে করতে পারি। তারাও রাজি হয়ে গেল আর আমিও টাকা হাতিয়ে নিলাম। ইয়ান অবাক হয়ে বলে, এর মানে তুমি ডিভোর্স নিবে না?
শিন বলে, আমি কেন তোমাকে ডিভোর্স দিব? তাছাড়া এই টাকাগুলো তোমারই ছিল। যখন ওনাদের টাকার প্রয়োজন ছিল তুমি ওনাদেরকে টাকা দিয়েছিলে, তাই তারা এত ভালো পজিশনে আছে। এই টাকা তোমার কাছে রাখো, একটা ছোট বিনিয়োগ করতে পারো। ইয়ান তো টাকা নেওয়ার জন্য রাজি হচ্ছিল না। তখন শিন বলে, আমরা একটা কাজ করি, এই বাড়িটাই আমরা কিনে ফেলি। ইয়ানও তখন রাজি হয়। আরও হ্যাপি হয়ে বলে, আমি বাড়ির মালিকের সাথে কথা বলবো। তারপর শিন যখন ঘুমিয়ে পড়ে, ও তো ওকে বিছানায় শুইয়ে দেয়। শিন তো সকালে ওঠার পর ওর হাজব্যান্ডকে দেখে না, তাই ও সেখানে ওকে মেসেজ করে। অন্যদিকে ইয়ান ওর মেসেজ পাওয়ার পর অনেকটাই হ্যাপি হয়। ও বলে, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি খাবার খেয়ে নিও। আমাদের হিরো যখন স্মাইল করে কতই না হ্যান্ডসাম লাগে। অন্যদিকে সু তো লুয়ের সাথে কথা বলে। লু বলে, শিন তো আমার প্রেমে পাগল, সে কুকুরের মতো আমার পেছনেই লেগে থাকে। তখনই ওরা শিনকে দেখে, ও তো শপিং করছিল। সু বলে, সে তো আগের বার আমার কাছ থেকে 1,00,000 টাকা হাতিয়েছে, আর সে এখন শপিং করছে। ও লুকে বলে, তুমি না বললে ও তোমার পেছনে পড়ে থাকে? তাহলে আমাকে এখন নমুনা দেখাও। শিন ওর হাজব্যান্ডের জন্য জামা চুজ করে। লু বলে, আমার তো এরকম জামা এবং স্টাইল একদমই পছন্দ না, আমার তো উল্টো অন্যরকম জামা পছন্দ। এসব পিকচার আবার সু তো তুলে ফেলে। শিন তো ওকে পাত্তাই দেয় না। তখনই সু আসে। শিন ভাবে আবারও আমার মানি ব্যাংক চলেই এসেছে। অন্যদিকে সু তো ইয়ানের কাছে সে ফটো পাঠিয়ে দেয়। আমাদের ইয়ান তো অনেকটাই জেলাস হয়, আরও জলদি করে সেখানে যাওয়ার জন্য বের হয়ে যায়। অন্যদিকে সু ওকে ড্রিঙ্কের জন্য অফার করে। শিন বলে, তুমি ট্রিট দিলে আমি নিশ্চয়ই যাব। ও শিনকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। আরও শিনকে ওয়াইন দিয়ে বলে, এটা অনেক দামি একটা ওয়াইন। শিনও সেটা খাওয়ার পর মাতাল হয়ে যায়। তখনই লু ওর পাশে এসে বসে পড়ে আর কথা বলে। আর সু তো এই সব কিছু ভিডিও করে। আরও আবার ইয়ানকে সব ভিডিও পাঠায়। ইয়ান তো এবার অনেকটাই রেগে যায় এবং সে রেস্টুরেন্টে আসে। আরও ভাবছিল, এর মানে শিন কি আমাকে সব মিথ্যা বলেছে। সেখানে আসার পর তো শিন পুরাই শকড হয়ে যায়, কারণ ও তো দুইজনকে মেরে পুরা ভর্তা বানিয়ে দিয়েছে। আর ওরা দুজনেই তো শিনের কাছে ক্ষমা চাচ্ছিল। ও জলদি করে সেখানে শিনকে ধরে। শিন তো ড্রাঙ্ক হয়ে সেখানে ওর বুকেই শুয়ে পড়ে। ইয়ানও রেগে যায় আর বলে, তোমাদের এত সাহস আমার ওয়াইফকে বুলি করেছ? সু বলে, ভালো করে দেখো, সে উল্টো আমাদেরকে বুলি করেছে। ও জলদি করে ওকে গাড়িতে নিয়ে যায়, কিন্তু ও তো ড্রাঙ্ক হয়ে তার হাজব্যান্ডকে কিস করে। অন্যদিকে ইয়ানের গার্ডেরা এবং ওর ফ্রেন্ডেরা সব এসব দেখে ফেলে, আর ওরা তো এই সব কিছু দেখে অনেক স্মাইল করে। ইয়ান ওকে শোয়ায় আর বলে, তুমি কি ভবিষ্যতেও এরকম ভাবে ড্রিঙ্ক করবে? ও বলে না, আরও সেখানেই ঘুমিয়ে পড়ে। ইয়ানও তার পাশে শুয়ে পড়ে। সকালে ওঠার পর ওর সে কিসের কথা মনে পড়ে। শিন তো ভাবে, আমি আবার কিরকম স্বপ্ন দেখলাম। তখনই ওর ফোনে মেসেজ আসে, ওকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয়েছে। শিন তো হ্যাপি হয়ে ভাবে, যে কোনোভাবেই হোক এই জব আমার পেতেই হবে। ও বাইরে যাওয়ার পর ইয়ানকে অনেক ডাকতে শুরু করে, কিন্তু কোনো আওয়াজই পায় না। ও ভাবে ও সকাল সকাল কই গেছে। অন্যদিকে ইয়ান তো ওর গোপন প্লেসে কাজ করছিল। হানুকে বলে, তুই তো ভাবির সাথে অনেক বেশি রোমান্টিক হচ্ছিলি। ইয়ান বলে, যাই হোক, বিজনেস ডিল তো ফাইনাল হয়ে গেছে এবং কন্ট্রাক্টও সাইন হয়ে গেছে। আমি গিয়ে তোর ভাবিকে দেখছি সে কি করে। অন্যদিকে শিন তো ওকে খুঁজতে খুঁজতে ওর রুমেই চলে আসে। আরও ভালো করে ওর রুম দেখছিল আর ভাবছিল, কি জানি ও তার রুমে কি করে। আরও যখনই ওয়ার্ড্রপ খুলবে তখনই ওর কাছে ইয়ান আসে আর ওকে বলে, তুমি জেগে গেছো। শিন ওকে বলে, কালকে আমি সুয়ের সাথে খাবার খেতে গিয়েছিলাম, তারপর কি হয়েছে আমার কিছুই মনে নেই। আমি ড্রিঙ্ক করলে আমার কিছুই মনেই থাকে না। আমি কি তোমার সাথে কিছু করেছিলাম? ইয়ান ওকে বলে, না, কিছুই হয়নি। শিন ভাবে, এর মানে সবই আমার স্বপ্ন ছিল। ভালোই হয়েছে, আমার এখন লজ্জা পেতে হবে না। শিন বলে, আমার কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য অফার এসেছে। আমি যখন ওয়েবসাইটে নোবেল লিখছিলাম তখন আমার মনে হলো আমি স্ক্রিন রাইটার হতে পারবো, তাই এটা আমার স্বপ্ন। কিন্তু ইয়ান ওকে বলে, তোমার এত পরিশ্রম করতে হবে না, আমি টাকার ব্যবস্থা করে ফেলবো। শিন বলে, আমি জানি তুমি চাও না আমি পরিশ্রম করি, কিন্তু আমি নিজে কিছু করতে চাই, আর যাতে আমার সব সময় তোমার উপরে নির্ভরশীল থাকতে না হয়। ইয়ান ওকে বলে, তোমার যা ভালো লাগে তুমি তাই করো।
এখন তুমি যেমন, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে সাপোর্ট করব। শিন তো জলদি করে ভাগে সে ইন্টারভিউ দেওয়ার জন্য, আরও ভাবে সে ট্রাফিকের জন্য আমি লেট হয়ে গেছি। অন্যদিকে ইয়ানও তো সেই কোম্পানিতেই ছিল, ও ইনভেস্টমেন্ট করার জন্য এসেছে। আরও কোম্পানির বসের সাথে কথা বলে। ও বসকে বলে আমি যে কোম্পানিতে বিনিয়োগ করেছি এ ব্যাপারে যাতে কেউ জানতে না পারে। অন্যদিকে শিনও ইন্টারভিউ দেয়, তার রাইটিং সবার কাছে অনেকটাই ভালো লাগে। তারা সবাই তো শিনের অনেকটাই প্রশংসা করে আর রাজি হয়ে যায় তাকে কাজে রাখার জন্য। সেখানে শিন তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং হ্যাপি হয়ে লিফটে উঠে পড়ে। শিন বলে আমি আমার আগের জীবনে আমার স্বপ্ন পূরণ করার সুযোগ পাইনি, কিন্তু আমি আমার এই জীবনে সব স্বপ্ন পূরণ করব। ও লিফট থেকে বের হওয়ার পরে ইয়ান ওর সামনে চলে আসে। ও ইয়ানকে বলে তুমি এখানে। ও সেখানে কোম্পানির বসকে আগে করে আর বলে আমি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি, আর তুমিও কি এখানেই এসেছো ইন্টারভিউ দেওয়ার জন্য? শিন ওকে ইশারা করে এবং তারা দুইজনেই তো সাইডে চলে যায়। শিন ওকে বলে এটা তো কোম্পানির বস, তুমি কি ওনার সাথে কাজ করবে? ইয়ান বলে তুমি আমার জন্য কত পরিশ্রমী না করছো, তাই আমিও ভাবলাম আমারও কিছু করতে হবে, তাই আমি কিছু টাকা ইনকাম করে তোমার হাতে দিতে পারি। শিন তো হ্যাপি হয়ে ভাবে সে আগে কত পাওয়ারফুল একটা সিইও ছিল, কিন্তু সে আমার জন্য অন্য কারো আন্ডারে কাজ করার জন্য রাজি হয়ে গেছে। আমি আসলেই একদম ঠিক মানুষকেই চুজ করেছি। শিন তো ইয়ানকে বলে এই কোম্পানিতে ডেট করা একদমই অ্যালাউ না, তাই আমাদের সম্পর্ক গোপন রাখতে হবে। তাই তুমি বসকে কিছুই বুঝতে দিও না। সে যদি জানতে পারে আমরা কাপাল, সে আমাদেরকে ফায়ার করে দিবে। আরও সেখানে ওকে ধরে বলে আমি বাড়িতে যাওয়ার পর তোমার জন্য ভালো কিছু বানাবো। তারপর শিন তো সেখানে বসকে বলে বস আপনি ভুল কিছু মনে করবেন না, আমরা শুধু ফ্রেন্ডস আর কিছুই না। অন্যদিকে ও তো ইয়ানের জন্য খাবার রেডি করে, যে খাবারটা ইয়ান অনেক ছোট থাকতে খেয়েছে। শিন তো হ্যাপি হয়ে ভাবে ও তাকে আজকে সারপ্রাইজ দিবে। সেখানে ইয়ান আসে, ও ইয়ানকে খাবারটা টেস্ট করতে বলে। ইয়ান বলে অনেক মজা হয়েছে, আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। শিন বলে তাহলে আমরা এই খাবার গ্র্যান্ডপার কাছেও নিয়ে যাব। ইয়ান বলে তুমি কি ভুলে গেছো আমার গ্র্যান্ডপা আরও 3 বছর আগেই মারা গেছে। শিন ভাবে আমি তো এ ব্যাপারে জানতামই না। আসলে শিনকে ওর গ্র্যান্ডপা অনেক বেশি পছন্দ করত, তাই সে জোর করে ইয়ানের সাথে তার বিয়ে করিয়েছে। শিন ভাবে আমি এখন কি বাহানা বানাবো। তখনই ইয়ান ওকে বলে তুমি এটা বলতে চাচ্ছিলে আমার গ্র্যান্ডপার গ্রেভে নিয়ে যাবে, তাই না? সেখানে শিনও তখন হ্যাঁ বলে। তারপর রাতে কারেন্টের সমস্যা হয়, তখনই ওর কাছে শিন আসে। ইয়ান ওকে বলে তোমার কি হয়েছে? তখনই হঠাৎ করে ও তো সেখানে লাইট জ্বালায়। আরও ইয়ানকে বলে এখন তুমি সারপ্রাইজ হয়েছ, তাই না? এখানে বারবার কারেন্টে অনেক সমস্যা হয়, এটা আমাদেরকে সাহায্য করবে। তখনই বিদ্যুতের আওয়াজ পাওয়া যায়, ও সেখানে ওকে হাঁক করে বলে আমি সার্কিটের সমস্যা সব দূর করে দিব, কাল থেকে আর কোনো সমস্যা হবে না। শিন ওকে বলে আমি তো ছোটবেলায় মাউন্টেনে হারিয়ে গিয়েছিলাম, তাই আমি বৃষ্টি এবং বিদ্যুতে অনেকটাই ভয় পাই। ইয়ান ওকে বলে তোমার যখনই ভয় লাগবে তুমি এরকমভাবে একটা লাইট অন করবে, আমি তোমার কাছেই চলে আসব। সকালে ও দেখে ও তো ওকে হাঁক করে শুয়েছিল, ও তো অনেক বেশি লজ্জা পায় আর সেখান থেকে পালায়। ইয়ানও সেখানে স্মাইল করে। তারপরে সিনে সেই শিনের অফিসের সে বসের কাছে যায়। বস বলে আমরা কি আপনার ফ্রেন্ডকে আরও ভালোভাবে স্পেশাল ট্রিটমেন্ট দিব? ইয়ান বলে সে আমার বান্ধবী না। বস বলে এর মানে সে মেয়েটা আপনাকে ফাঁসাতে চায় আর আপনার সাথে সম্পর্ক করে সে আপনার সুযোগ নিতে চায়। ইয়ান ওকে বলে সে আমার ওয়াইফ হয়। বস বলে তাহলে কি আমি আপনার ওয়াইফকে প্রমোশন দিয়ে দিব? ইয়ান বলে আমার ওয়াইফের এসব পছন্দ না, শুধু এটাই দেখবে যাতে কোম্পানিতে কেউ আমার ওয়াইফকে বুলি করতে না পারে। আর আমার ওয়াইফও কিন্তু জানে না এই কোম্পানিতে আমার কি পজিশন। বস বলে ঠিক আছে, আমি তাকে এ ব্যাপারে কিছুই বলবো না। অন্যদিকে শিনের টিমেরা যে মুভি বানাচ্ছিল সেই মুভির হিরো আসে। শিনের কাছে এসে সে শিনকে বলে তুমি কি আমাকে চিনতে পারোনি? শিন তো অবাক হয়ে বলে আমরা কি একে অপরকে চিনি? ফ্যাং বলে যখন আমি ডেবিউট করেছিলাম তখন তুমি আমাকে অনেক উপহার পাঠিয়েছিলে, তুমি কি ভুলে গেছো? আর তুমি বলেছিলে তুমি আমার অনেক বড় একজন ফ্যান হও।
সু এসে বলে তার হৃদয়ে অলরেডি অনেক পুরুষ আছে, তাই সে তোমাকে ভুলে গেছে। আরও সবাইকে বলে আমি সেই গল্পের নায়িকা। এ শুধু ইচ্ছা করে ওর সাথে তর্ক করা শুরু করে দেয়। শিনও কম যায় না, ও বলে আমি আমার পরের গল্পে তোমার মতো ফিমেল লিডকে রাখবো, যে নায়িকা একদমই ইনোসেন্ট হবে না। কেউ তাকে কিছু বললে সে উল্টে তাকে উত্তর দিয়ে ছাড়বে, কারণ এখন তো বোকা নায়িকাগুলোকে কেউই পছন্দ করে না। সেখানে সুয়ের তো অনেক ইনসাল্ট হয়। এই সব কিছু দেখার পর তো ফ্যাং ওর অনেকটাই প্রশংসা করে। ফ্যাং তো সবাইকে বলে আমি আজকে সবাইকে খাবারের ট্রিট দিব। অন্যদিকে ইয়ানের কাজ শেষ হয়, ও তার সেক্রেটারিকে বলে আমার ওয়াইফের জন্মদিন আসছে, আমাকে বলো আমি তাকে উপহার হিসেবে কি দিতে পারি। সেক্রেটারি বলে গয়নাকাটি উপহার দিলে ম্যাম নিশ্চয়ই হ্যাপি হবে। ইয়ান ভাবে ও তার জন্য একটা গয়না কিনবে। ও সেক্রেটারিকে কারেন্টের সমস্যা দূর করতে বলে। ইয়ান বলে এতক্ষণ তো শিন বাড়িতে চলে এসেছে, আমারও তো অনেক খিদে পেয়েছে, আমিও দেখি সে আমার জন্য কি বানাচ্ছে। ক্যামেরা চেক করার পর ও জানতে পারে শিন তো এখনো বাসায় আসেনি। ও বাইরে ওর জন্য অপেক্ষা করে আর ভাবছিল ওকে ছাড়া বাড়িটা কত খালি খালি লাগে। শিনকে ছাড়া আমার ভালোই লাগছে না। তখনই ফ্যাং তো ওকে ড্রপ করে। ইয়ান তো এসব দেখার পর অনেকটাই জেলাস হয়। ও বলে তুমি আমার জন্য বাইরে দাঁড়িয়েছিলে। শিন ওর হাজব্যান্ডকে বলে আমি তো আজকে অনেক বেশি হ্যাপি, কালকে আমার গল্পের শুটিং শুরু হবে। তারপরে সিনে ইয়ানও সেখানে আসে দেখার জন্য সব ঠিক আছে কিনা। সেখানে বসও তাকে সব ডিটেলসগুলো দেখাচ্ছিল। তখনই শিন তো অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি করে বস সেখানে যায় আর বলে অন্য কাউকে এসব নিতে। শিন এসব দেখে ভাবে বস কতই না ভালো। সেখানে শুটিং শুরু করা হবে, কিন্তু সে গল্পের নায়িকা তো শুটিং করতে রাজি হচ্ছিল না। ফ্যাং তাই রেগে ওকে কথা শোনায়, তাই সে মেয়েটা চলে যায়। ফ্যাং সেখানে শিনকে ইনভাইট করে আর বলে তুমি আমার সাথে অ্যাক্টিং করো। শিন বলে আমি হলাম রাইটার, আমি কিভাবে অ্যাক্টিং করব। ফ্যাং ওকে বলে না তুমি পারবে, যারা গল্প লিখে তারা আরও ভালোভাবে অ্যাক্টিং করতে পারে। শিন তো প্যারেশান হয়ে ভাবে যদি আমি অ্যাক্টিং করি তাহলে তো মেল লিডকে আমার কিছু করতে হবে, আমি তো এসব কিছু করতে পারবো না। যাই হোক দুইজনের মধ্যে অ্যাক্টিং তো শুরু হয়ে যায়। ইয়ানও সে গল্পটা পড়ে আর বুঝতে পারে তার ওয়াইফের সাথে ওর কিস হবে, তাই ও বসকে বলে জলদি করো এবং এসব কিছু আটকাও। শিনের বস তো জলদি করে সামনে যায় আর বলে এখন অন্য সব সিনগুলাকে শ্যুট করা হবে। সেখানে ফ্যাংয়ের তো বোর্ড থেকে লাফ দিতে হবে। ইয়ান তো জেলাস হয়ে ওকে দিয়ে সে সিনটা বারবার করায়। আরও এসব দেখার পর অনেকটাই শান্তি পায়। এখানে সব কাজ তো শেষ হয়ে যায় এবং সব কিছু প্যাকিং করা হয়। তখনই ইয়ান আসে। শিন তো হ্যাপি হয়ে যায় আর বলে তুমি কখন আসলে। ইয়ান বলে তোমার শুটিং দেখার জন্য এসেছি, আর এখন আমার কাজ আছে, আমার যেতে হবে, আমি সন্ধ্যাবেলা আসবো তোমাকে নেওয়ার জন্য। শিন তো হ্যাপি হয়। তারপরে আবার শুটিং মাউন্টেনে হওয়ার কথা। সেই শুটিংয়ে যাওয়ার পর তো শিন হারিয়ে যায়। আরও ভয়ে ভয়ে কোনো রকমভাবে ওর হাজব্যান্ডকে কল করে এবং সব জানায়। ইয়ান তো এসব জানার পর পুরাই ভয় পেয়ে যায় এবং জলদি করে বের হয়। আরও তার ওয়াইফকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে আসে। আরও খোঁজ নেওয়ার জন্য যায় কে তার ওয়াইফের সাথে এরকম করেছে। হান বলে এসব কিছুর পেছনে সুয়ের হাত আছে। সে যেহেতু নায়িকা, সে সবাইকে অর্ডার করেছিল সবাই যাতে ওর কথা শোনে। সবাই ভয়ে ওর কথা শুনেছে। শিনের জ্ঞান ফিরে। সেখানে ফ্যাং ওকে বলে তোমার হাজব্যান্ড অনেক বেশি খারাপ, তুমি এখন হসপিটালে আর সে তোমার কেয়ার করার জন্য এখানে নেই। শিন বলে কিন্তু অজ্ঞান হওয়ার আগে আমার মনে হলো আমি ওকে দেখেছি, সেটা কি আমার কল্পনা ছিল। তখনই সেখানে ওর হাজব্যান্ড আসে। ইয়ান ওকে বলে আমি তোমার জন্য খাবার আনতে গেছিলাম। ফ্যাং বলে এটা তোমার কেমন হাজব্যান্ড, আমি শুনেছি সে নাকি দেউলিয়া হয়ে গেছে, সে তোমার খরচও বহন করতে পারে না, তুমি কেন তাকে ডিভোর্স দিচ্ছ না, তার জন্য তোমার কতই না পরিশ্রম করতে হচ্ছে। শিন ভাবে দুনিয়ার সবাই শুধু আমাদের ডিভোর্স করাতে চায়, আমি বুঝতে পারি না সবার কি সমস্যা। এসব শোনার পর তো সেখানে ওকে ওর হাজব্যান্ড বলে তুমি এরকম ফ্রেন্ডদের কাছ থেকে দূরেই থাকবে, না হলে তারা তোমাকে পাগল করে ছাড়বে, কারণ সে আমাদের প্রথম দেখাই তো আমাদের ডিভোর্স করাতে চাচ্ছে। ফ্যাং তো এসব শোনার পরে চলে যায়। শিন তো হেসে ওর হাজব্যান্ডকে বলে তুমিও না, তুমি অনেক পারো। ইয়ানোকে বলে আমি তোমার পোস্টগুলা পড়েছিলাম,
আর আমি শিখেছি কিভাবে লাভ রাইভালের সাথে ব্যবহার করতে হয়। অন্যদিকে সু তো রেগে ভাবছিল আমার কাজ কে খারাপ করেছে। এ কাজ কি ইয়ান করেছে, কিন্তু সে তো শিনকে পছন্দ করে না। আরও ভাবে হয়তো শিনের লাভারই সব করেছে। অন্যদিকে ইয়ান ওকে হসপিটাল থেকে আনে আর বলে, তুমি এখন অনেক বেশি উইক, আমি আজকে তোমার জন্য খাবার বানাবো। শিন তো হ্যাপি হচ্ছিল, আমি আজকে ওর বানানো খাবার ট্রাই করব। ইয়ান অনেক কষ্ট করে খাবার বানিয়ে আনে, কিন্তু খাবার তো পুড়ে গেছে। শিন বলে, তোমার আর কিছু করতে হবে না। ও নিজে খাবার বানিয়ে ওকে সার্ভ করে। ইয়ানও মজা করে খায় এবং তার প্রশংসা করে। রাতেও শিনের পাশে সে ঘুমায়। শিন তো ঘুমের তালে ওকে হাগ করে। তারপরে সিনে ইয়ানের পাশে তো বাই বসেছিল। আরও ইয়ানের অনেক বেশি ক্লোজ হয়ে কারোর সাথে পরিচয় করাচ্ছিল। এসব কিছু তো আবার আমাদের নায়িকা দেখে ফেলে। শিন ভাবে, আমি ইয়ানের ফ্যান হই, আমার তো তার জন্য হ্যাপি হওয়ার কথা, কিন্তু আমার কেন খারাপ লাগছে। এসব ভেবে ও যখন চলে যায়, তার কিছুক্ষণ পর ইয়ানও তো সে মিটিং ছেড়ে চলে যায়। আর সে বলে তার কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে লু এবং সুকে দেখানো হয়। সু বলে, আমার বাবা আমার সবগুলো কার্ডকেই বন্ধ করে দিয়েছে, তাই এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। লু বলে, তুমি চিন্তা করো না, আমি শিনের কাছ থেকে টাকা বের করব। এসব কথাবার্তা আবার ইয়ান শুনে ফেলে আর ওদেরকে অনেক বেশি পেটায়। ও বাড়িতে আসে আর দেখে ও তো সোফায় ঘুমিয়ে আছে। ও শিনকে ওঠায়। শিন বলে, আমার এখনো আরো কাজ আছে, আমার আরো কিছু রাইটিং করতে হবে। শিনের জন্য ইয়ানের খারাপ লাগছিল, কারণ তার জন্য ওর কতই না পরিশ্রম করতে হচ্ছে। যদিও ইয়ান এখনো ব্যাংক্রাফট হয়নি, ও সবার সামনে নাটক করেছে, ও এখনো আগের মতোই অনেক ধনী। শিন তার ফোন নেওয়ার পর তো অনেকটাই হ্যাপি হয়ে যায়, কারণ সু এবং লু তো অনলাইনে ক্ষমা চাওয়ার পোস্ট করেছে। শিন তো হ্যাপি হয়ে বলে, কোন অ্যামাজিং পারসন ওদেরকে দিয়ে ক্ষমা চাওয়ালো। শিন ভাবে, আমি কি ইয়ানকে বলবো বাইয়ের কাছ থেকে দূরে থাকার জন্য, কারণ বাই ওকে ব্যাংক্রাফট করেছিল। কিন্তু আজকে ও বাইয়ের সাথে ডেটে গিয়েছে, সে কি আমার কথা বিশ্বাস করবে। আরও ইয়ানকে বলে, তুমি বাইয়ের কাছ থেকে দূরেই থেকো আর সাবধানে থেকো। ইয়ান মনে করে হয়তো ও জেলাস হয়েছে, তাই ও বলে, আমি কখনোই বাইকে পছন্দ করি না। শিন অবাক হয়ে ভাবে, কিন্তু নোবেলে তো অন্যরকম লেখা ছিল। এর মানে ওর এবং বাইয়ের সম্পর্ক দুইটাই ফেক। ইয়ান ওকে বলে, তোমার সাথে আমার আরেকটা কথা আছে। আসলে আমার খাট ভেঙে গেছে, তাই আমি তোমার খাটে তোমার সাথে ঘুমাবো। তুমি যদি রাজি না হও তাহলে তো আমার সোফায় ঘুমাতে হবে। শিন বলে, কোনো সমস্যা নেই, তুমি আমার বিছানায় ঘুমাতে পারো। কিন্তু খাটও কি ভেঙে যায়? কিন্তু আমরা জানতে পারি ওর খাট ভেঙে যায়নি, ও সেটা ওর সিক্রেট রুমে শিফট করে দিয়েছে। ওর সেক্রেটারি এবং হান তো পুরাই শকড হয়ে যায়। হান বলছিল সে ভাবির সাথে ঘুমানোর জন্য কত বোকা বাহানা বের করেছে, আর এই খাট এখন এখানে নিয়ে এসেছে। অন্যদিকে ও তো শিনকে সেডুস করার জন্য সেরকম জামা কাপড় পরে বসেছিল। শিন তো লজ্জা পায় আর জলদি করে সেখানে শুয়ে পড়ে। সেখানে ইয়ান ভাবে, আমার বডি কি একদমই ভালো না। শিন তার নোবেলে লিখেছিল তার এরকম বডি অনেক পছন্দ, তাহলে আজকে কি হলো। শিন তো ঘুমের ঘরে ওকে আবারও হাক করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ওর কাছে হান আসে আর ওকে বলে, তোমাকে ব্যাংক্রাফট করার পেছনে আসলে পায়ের হাত। ইয়ান ভাবে, তাই তো শিন আমাকে বলেছিল ওর কাছ থেকে দূরে থাকতে। শিনও কি জানতো বাই এসব কিছুর পেছনে আছে। হান বলে, কিন্তু এসব কিছুর পেছনে শুধুমাত্র বাই একা না, ওর সাথেও কেউ আছে। আরও বাইয়ের সাথে যে লোকটা আছে তার পিকচার দেখায়। ইয়ান বলে, আমি আগেই জানতাম সে একা এত কিছু করতে পারবে না, আর সে দ্বিতীয় যে লোকটার কথা বলছো সে আমার ছোট ভাই হয়। হান অবাক হয়ে বলে, ফ্যাং তোমার ছোট ভাই? অন্যদিকে বাই এবং ফ্যাং তো একে অপরের সাথে কথা বলে। বাই চায় ইয়ানের জীবন থেকে শিনকে বের করতে, আর ফ্যাং চায় ইয়ানের কাছ থেকে প্রতিশোধ নিতে, কারণ ছোটবেলায় তাকে এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর ইলনেসে ওর মা মারা যায়। যদিও ইয়ান এসব কিছুর পেছনে ছিল না, কিন্তু সে তারপরেও তার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। অন্যদিকে ইয়ান তো ডিসাইড করেছে ও শিনকে সব জানিয়ে দিবে, তাই ও তার আসল বিলায় ওকে নিয়ে যায়। ও তারপর শিনকে বলে, আমি কখনো দেউলিয়া হইনি।
আমি আগেই জানতে পেরে গেছিলাম কেউ আমার বিরুদ্ধে কিছু করছে, তাই আমি আগেই সতর্ক ছিলাম আর সবার সামনে নাটক করেছি। কিন্তু আমার জন্য তোমারও অনেক সাফার করতে হয়েছে, তাই আমি তোমাকে কম্পেনসেট করব। আমার নামের সব শেয়ারগুলো আমি তোমার নামে করে দিব। শিন বলে, আমি কোনো সাফার করিনি, আমি কাজ করা শিখেছি। পরিশ্রম করে টাকা ইনকাম করে আমি অনেক হ্যাপি হয়েছি। তাছাড়া এত বড় বাড়িতে আমার তো আনকমফোর্টেবল ফিল হচ্ছে। ইয়ান বলে, তুমি অনেকটাই পরিবর্তন হয়ে গেছো। শিন বলে, আমি আসলে আসল শিন না। ইয়ান বলে, আমি আসলে এটা অনেক আগে থেকেই জানি। শিন বলে, তুমি আগে থেকেই সব জানো আর আমি ভাবছিলাম আমি গোপন রাখতে পেরেছি। ইয়ান বলে, আমি হয়তো তখন বুঝতে পেরেছিলাম যখন তুমি বাড়ি পরিষ্কার করেছিলে, আর হয়তো তখন বুঝেছি যখন তোমার দামি ব্যাগগুলো তোমার অপছন্দ ছিল, আর যখন তুমি আম খাচ্ছিলে। তারা দুজনেই তো অনেকটা হ্যাপি হয়ে যায়। দুইজনেই কিছু না কিছু গোপন করেছিল আর সবই তারা আজকে বলে দিয়েছে। ও তাকে পুরো বাড়ি ঘোরায় এবং বিছানায় নিয়ে আসে আর বলে, আজ থেকে আমরা এখানে ঘুমাবো। শিন বলে, এক রুমে? ও বলে, হ্যাঁ, লিগালি আমাদের বিয়ে হয়েছে। ও তো সায় হয়ে যায়। তারপরে সিনে ওরা গ্র্যান্ড পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তারা সেখানে ভিআইপি ভাবে প্রবেশ করে আর সেখানেও সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে সেই হচ্ছে মিস্টার কিউ। সবাই তার আসল পরিচয় জানার পর তো হতবাক হয়ে যায়। সেখানে সবার সামনেও অ্যানাউন্সমেন্ট করে ভাই যে জায়গায় তার সব টাকাগুলো ইনভেস্ট করেছিল সে প্রপার্টি ও কিনে নিয়েছে। এর মানে এখন আর কেউ না, বাই ব্যাংকরাপ্ট হয়ে গেছে। আরও সবার সামনে বলে, আমার ওয়াইফ আমাকে সব সময় সাপোর্ট করেছে, তাই আমার সব কিছুর ক্রেডিট সেই পাওয়ার যোগ্য। তাই আমার নামের সব শেয়ারগুলো আমি ওর নামে করছি। সেখানে সবাই তো আরও বেশি শকড হয়। তাই তো রেখে মেখে চলে যায় আর তারা দুজনে একে অপরকে হাগ করে। সবাই প্রশংসা করে বলে তারা তো একদম পারফেক্ট কাপল। শিন কাজ করতে গেলে সবাই ওকে সরি বলে, সবাই তার অনেক প্রশংসা করে। আর এতদিন তারা তার পরিচয় না জেনে তাকে ভালোভাবে ট্রিট করেনি। শিনও সবাইকে ক্ষমা করে দেয়। আরও বলে, সবাইকে আমাকে স্পেশাল ট্রিট করতে হবে না, আমি আগে যেমন ছিলাম আমি সেরকমভাবেই কাজ করতে চাই। শিন তারপর কলে ইয়ানকে বলে, পুরনো ঘরে আমার কিছু একটা জিনিস আছে, আমি সেটা নেওয়ার জন্য যাচ্ছি। সেখানে ওর পেছনে পেছনে তো ফ্যাংও চলে আসে আর ওকে কিডন্যাপ করে ফেলে। আরও ইয়ানকে কল করে বলে, তোমার ওয়াইফকে বাঁচাতে চাইলে এখানে চলে আসো। সেখানে ইয়ান আসলে ও তো ইয়ানকে হুমকি দেয় ও তার ওয়াইফকে মেরে ফেলবে। সেখানে আবারও কারেন্টের সমস্যা হয়, এ সুযোগে ও তাকে মেরে তার ওয়াইফকে নিয়ে পালিয়ে যায়। আরও শিনকে নিয়ে সে গোপন ঘরে প্রবেশ করে। তারা সেখানে ক্যামেরা ফুটেজ দেখে যেখানে ও তো লাইট ঠিক করার জন্য যায়, তখনই ফ্যানের সেখানে শক লাগে। শিন বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে লাইটে কোনো সমস্যা আছে। ইয়ান তো হাসে। সেখানে পুলিশ আসে আর ওকে ধরে নিয়ে যায়। তারপর ইয়ান এবং শিন একে অপরের কাছে অনেকটাই ব্যস্ত হয়ে যায়। তারা এখন আর সে বড় বাড়িতে থাকে না, তারা যে ছোট বাড়িতে ভালোবাসা শুরু করেছে তারা সেই বাড়িতেই থাকতে শুরু করে। আজকে তারা একসাথে খাবার খায় এবং ফার্স্ট টাইম নাইট স্পেন্ড করে। শিন ওর হাজব্যান্ডকে বলে, এখানে কি ক্যামেরা লাগানো আছে নাকি? ইয়ান বলে, না নেই, যদি থাকেও শুধু আমিই দেখব। এখানে সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।